দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের চেষ্টা করে থাকি আপনাদেরকে কমিউনিটি বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরতে, বিভিন্ন সমস্যা সে সঙ্গে সেসব সমস্যার সমাধান আপনারা কিভাবে পেতে পারেন সেগুলো আমাদের বিশেষজ্ঞ অতিথি থাকে আমাদের সঙ্গে এবং উনি চেষ্টা করেন আপনাদেরকে সেসব বিষয়ে জানাতে। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এছাড়া আমাদের সোশ্যাল নেটওয়ার্কেও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনাদের প্রশ্ন রাখতে পারেন। আজ আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়েছি দুটো বিষয়ে। আমরা শুরুতে হোম কেয়ার নিয়ে কথা বলবো, তবে সেটা পেনসিলভেনিয়ার হোম কেয়ার, পেনসিলভেনিয়াতে যারা রয়েছেন তারা কিভাবে হোম কেয়ার সুবিধা পাবেন সেই বিষয়গুলো নিয়ে। এবং আমরা আমাদের দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব আপনি ইন্টারভিউর জন্য, বিশেষ করে ইমিগ্রেশন ইন্টারভিউর জন্য আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করবেন, কোন কোন বিষয়ে খেয়াল রাখবেন সেই বিষয়গুলো, সেই সঙ্গে আরও নানা বিষয় তো থাকবেই। এখন আমাদের সঙ্গে প্রথম পর্বে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন নিউ হোপ হোম কেয়ারের সিইও সাইদুজ্জামান ডেনি ভাই। ডেনি ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ শান্ত ভাই, আসসালামু আলাইকুম। আপনাকে এবং টিভিএন 24 কে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ডেনি ভাই, আমি যেমনটা বলছিলাম যে আমরা আজকে আলোচনা করব পেনসিলভেনিয়া নিয়ে, কারণ আমাদের নিউ ইয়র্কের হোম কেয়ার, আপনি যেহেতু পেনসিলভেনিয়ার থেকে আসছেন এবং আপনার হোম কেয়ার বিজনেস পেনসিলভেনিয়াতে, এটা একটা বড় একটা কমিউনিটি আমাদের বাংলাদেশি রয়েছে। পেনসিলভেনিয়া মানে শুধু ফিলাডেলফিয়া না, তার আশেপাশের শহর মিলিয়ে। জি, তো যদি শুরুতে একটু যদি বলতেন যে নিউ ইয়র্কের হোম কেয়ার সম্পর্কে অনেকে আমরা জানি কি কি করতে হয়, কিন্তু পেনসিলভেনিয়ার ব্যাপারটা একটু হয়তো ডিফারেন্ট নিউ ইয়র্কের থেকে। তো শুরুতে যদি বলতেন যে নিউ ইয়র্কে হোম কেয়ার সেবা পেতে মানে যেই জিনিসগুলো লাগে পেনসিলভেনিয়াতে পেতে আসলে কি কি লাগে। থ্যাংক ইউ শান্ত ভাই। আপনার অনেকেই আসলে এই কোশ্চেনের অ্যান্সারগুলো ঠিক মতো জানে না। তো আমাদের পেনসিলভেনিয়াতে হোম কেয়ার পাওয়ার জন্য সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে মেডিকেট থাকতে হবে। সে যদি মেডিকেট ক্লায়েন্ট হয় তাহলে মেডিকেট থাকতে হবে, এবং মেডিকেটের রিকোয়ারমেন্ট হচ্ছে ইউ হ্যাভ টু লিভ ইন ইউএসএ 5 ইয়ার্স। ওকে, আফটার 5 ইয়ার্স সে মেডিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আফটার মেডিকেট অ্যাপ্লাই করার পরে তখন সে যদি কোয়ালিফাইড হয়, ডিসেবিলিটি থাকে, তার যদি শারীরিক বাধ্যবাধকতা থাকে, তাহলে সে হোম কেয়ার সার্ভিসটা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, মানে আপনি বলছেন 5 বছরের জন্য মেডিকেল, যদি কেউ নতুন হয়, নতুন আসলো এবং 1 বছরের, এগুলো কি পসিবল না? না, এটা পসিবল না। তাকে 5 ইয়ার্স ইউএসএ তে থাকতে হবে, নট লিটারালি পেনসিলভেনিয়া, এনিওয়্যার ইন দ্য নিউইয়র্কে দেখি যে 5 মাস 6 মান্থ থাকলেও অনেক সময় না, সেটা। এটা পেনসিলভেনিয়া রুলসটা ডিফারেন্ট। এটা 5 ইয়ার্স থাকতে হবে। এটার জিনিসটা হচ্ছে নট ফর হোম কেয়ার। পেনসিলভেনিয়ার মেডিকেট পাইতে হইলে, গভর্নমেন্ট যে ইন্স্যুরেন্স সেটা পাইতে হলে 5 ইয়ার্স ইউএসএ তে থাকতে হবে। আচ্ছা। দেন দ্যাট পারসন কে অ্যাপ্লাই ফর আচ্ছা, মেডিকেট। আর কি কি ক্রাইটেরিয়া লাগে? আর বেসিকলি আর তেমন কোনো ক্রাইটেরিয়া থাকে না। সেটা হচ্ছে তাকে ডক্টর সার্টিফাইড করতে হবে সে ডিজেবল বা সে এবল, মানে সে চলাফেরা করতে পারে না। তখন ডক্টর সার্টিফিকেট আনলে তখন সোশ্যাল ওয়ার্কার, আমাদের দক্ষ সোশ্যাল ওয়ার্কার আছে যারা এইটার অ্যাপ্লাই করতে পারে, এবং তারা যদি কোয়ালিফাইড হয় তখন তারা হেল্প করে তাকে এই প্রোগ্রামটার আওতায় আনার জন্য। আচ্ছা, যেটা হচ্ছে যে আমরা নিউ ইয়র্কে যে ব্যাপারটা দেখি যে নিউ ইয়র্কে হোম কেয়ার বিজনেসের সাধারণত সিডিপ্যাপ, লেক্সা এই ধরনের নিয়ন্ত্রণ, বা এখন পিপিএল এ আমরা দেখলাম যে গভর্নমেন্ট এটা টেক ওভার করছে, সেই রকম কিছু কি আপনাদের পেনসিলভেনিয়াতে রয়েছে? সেটা আসলে কারা নিয়ন্ত্রণ করে? না, এটা পেনসিলভেনিয়ার এরকম কোনো রুলস নাই। এটা হচ্ছে আমরা যেটা প্রোভাইড করি নন মেডিকেল সার্ভিস, এটা যেটা নিউ ইয়র্কে সিডিপে বলে, সেটা নন মেডিকেল সার্ভিস। এই নন মেডিকেল সার্ভিসটা এটা স্টেট এবং কাউন্টি এটাকে কন্ট্রোল করে, এবং এটার জন্য অনলি পেনসিলভেনিয়াতে ইটস কল্ড এমসিও, ইস ম্যানেজ কেয়ার অর্গানাইজেশনস, যারা এটাকে কন্ট্রোল করে, এবং এটা 3টা ইন্স্যুরেন্স অনলি প্রোভাইড করে হোম কেয়ার সার্ভিসটা: কিস্টোন, পিএ হেলথ অ্যান্ড ওয়েলনেস অ্যান্ড ইউপিএমসি। আচ্ছা, 3টে ইন্স্যুরেন্স, এবং এটা আন্ডার কন্ট্রাক্ট থাকতে হবে হোম কেয়ার এজেন্সির সাথে। আচ্ছা, বাট ফ্রম এন্ড অফ 2019 এই ইন্স্যুরেন্সগুলো এমসিও কোনো হোম কেয়ার এজেন্সিকে কন্ট্রাক্ট করে না। ইটস ক্লোজ ফ্রম 2019। সো যারা এক্সিস্টিং ছিল তারাই 19 এর পর থেকে, এন্ড অফ 19 আর মিডল অফ 20, যেটা ক্লোজ হয়ে গেছে। সো যারা এর আগে কন্ট্রাক্ট সাইন করছে তারাই একমাত্র এই সার্ভিসটা প্রোভাইড করতে পারে, অথবা যারা যদি কেউ এক্সিস্টিং হোম কেয়ার এজেন্সি কিনে থাকে তারা প্রোভাইড করতে পারে। সো আমাদের নিউ অফ হোম কেয়ারই একমাত্র অর্গানাইজেশন যেটা আপার ডারবি বা ফিলাডেলফিয়াতে বাংলাদেশি কমিটির জন্য তিনটা ইন্স্যুরেন্স আমরা অ্যাপ্রুভড। এটা খুবই সুখবর একটা ব্যাপার যে 3টে ইন্স্যুরেন্সের সঙ্গে একটা এজেন্ট কাজ করা, এটা একটা বড় বিষয়। আর ডেনিকা, আমরা কথা বলবো, আমাদের একজন দর্শক আছে, একটু দর্শকের প্রশ্ন জি অবশ্যই। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম।
হ্যাঁ, সালাম ভাই আমি শুনছি, নর্থ আপনি বলুন। ক্যারোলাইনা থেকে বলছি। আচ্ছা, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। এখানে কি নর্থ ক্যারোলাইনায় কি হোম কেয়ার সার্ভিস আছে? আবার বলুন তো একটু আমরা। আর নর্থ ক্যারোলাইনায় কি হোম কেয়ার সার্ভিস পাওয়া আচ্ছা, যাবে? নর্থ ক্যারোলাইনাতে হোম কেয়ার সার্ভিস আছে কিনা? আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন আমাদের সঙ্গে। আর যদিও বা উনি, আমরা পেনসিলভেনিয়া আলোচনা করছি, অবশ্যই পুরো আমেরিকা জুড়ে সব জায়গাতেই হোম কেয়ার রয়েছে, তবে হয়তো ভিন্নতা রয়েছে জি, সেক্ষেত্রে। নর্থ ক্যারোলাইনা ডেফিনেটলি হোম কেয়ার আছে। এবং আসলে অনেকেই জানে না আমাদের নিয়োগ হোম কেয়ার এখন নিউ জার্সিতে আমাদের ব্রাঞ্চ আছে, ভার্জিনিয়াতে আছে, আমাদের ডেলাওয়্যারে আছে, ওকলাহামাতে আছে। আচ্ছা তো ইনশাল্লাহ ডেফিনেটলি আমরা নর্থ ক্যারোলাইনাতে, যেহেতু ভাই কল দিয়েছে, নর্থ ক্যারোলাইনা ইনশাল্লাহ ইন ফিউচার আমরা চিন্তা করবো ফিউচারে। আচ্ছা, এই যে আপনি বললেন প্রথমে ধরুন তিনটে ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে আপনারা কাজ করছেন, জি। প্লাস আপনি বলুন আপনাদের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, বিভিন্ন জায়গায় কাজ করছেন। এই যে তিনটে ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে কাজ করতে গিয়ে যে জিনিসটা হয়, যে আমাদের এখানে যে প্রবলেমটা হয়, যে ইন্স্যুরেন্স কোম্পানি সেই রকম ভাবে সহায়তা করে না, বা যে পরিমাণ আওয়ারের প্রয়োজন, বা কেয়ার গিভার বা পিএ যারা কাজ করে, জি। সেই জায়গাগুলো যদি একটু ব্যাখ্যা করতেন, যে ওখানে কি ইন্স্যুরেন্সে খুব হার্ড হয় যে পিএ এর সার্ভিস নেওয়ার জন্য, বা এই যে যেটাকে আমরা বলছি যে কেয়ার গিভারের যে মানিটা, সেটা কি খুব সহজে পাওয়া যায় নাকি কঠিন হয়ে যায়? না, এটা খুবই খুবই ইজি। এটা আসলে আমাদের পেনসিলভেনিয়াতে এই মানিটা পাওয়াটাও খুবই ইজি। এবং ইন্স্যুরেন্স কোম্পানিও ওরা ভেরি আমার ক্লায়েন্টের সাথে বা কেয়ার গিভারের সাথে খুব ফ্লেক্সিবল। এবং এই আওয়ারগুলো ডিপেন্ড করে ক্লায়েন্টের সিচুয়েশনের উপরে। আচ্ছা ক্লায়েন্ট যদি অনেক অসুস্থ থাকে বা তাদের আসলে অনেক সার্ভিসের দরকার হয়, তখন পেনসিলভেনিয়াতে অ্যাভারেজ যারা হোম কেয়ার এজেন্সি, যারা ক্লায়েন্ট, তাদের অ্যাভারেজ আওয়ার 50, 60, 80, কোনো ক্লায়েন্ট 24 আওয়ার্স আমাদের সার্ভিস আছে যারা পাচ্ছে, আচ্ছা 100 আওয়ার্স সার্ভিস পাচ্ছে। যেমন আমাদের 40 আওয়ার্সের নিচে খুবই কম ক্লায়েন্ট, ম্যাক্সিমাম ক্লায়েন্টই হচ্ছে 50, 60 আওয়ার্স। আচ্ছা আচ্ছা এবং এটা খুবই ফ্লেক্সিবল তারা, এবং তারাও খুব ভালো ব্যবহার করে ক্লায়েন্টের সাথে। এবং এভরি 3 মান্থস পর পর সেটা অ্যাসেসমেন্ট হয়। যদি কেউ মনে করে যে না আমার আওয়ার কম বা আমি কোয়ালিফাইড, তখন ডাক্তারের রেকমেন্ডেশন অনুযায়ী তারা আবার আওয়ারটা ইনক্রিজ করতে পারে। আচ্ছা, এই যে পিএ সার্ভিস যারা দিচ্ছেন, জি। তো তারা আসলে কি ট্রেন আপ করতে হয়, তাদেরকে সার্টিফিকেটের প্রয়োজন হয়, নাকি ফ্যামিলির কোনো মেম্বার চাইলেও সেটা করতে না, পারে? এনি ফ্যামিলি মেম্বার ক্যান ডু ইট। আমাদের হোম কেয়ারের ট্রেনিং সেন্টার আছে, যাদের আমরা ট্রেন করে থাকি। আপনাদেরই আমাদের ট্রেনিং সেন্টার আছে, এবং আমরা স্টেট অ্যাপ্রুভ। আমাদের ইট ইজ অ্যানাদার লাইসেন্স, যে হোম কেয়ার ট্রেনিং সেন্টার, হুইচ ইজ আমাদের নিউ ব্রাঞ্চ ওপেন হচ্ছে, যেটাতে আমাদের কেয়ার গিভারকে ট্রেনিং করা হবে। প্লাস আমাদের পেনসিলভেনিয়াতে লিঙ্ক আছে, যেখানে যে তাদের ইয়ারলি সার্টিফিকেট নিতে হয়, এবং আমাদের কেয়ার গিভারকে আমরা ট্রেন করি সেই সার্টিফিকেটগুলো নেওয়ার জন্য। বাট এটা এনি ফ্যামিলি মেম্বার, এনি ফ্রেন্ডস, এনিওয়ান ক্যান ওয়ার্ক ফর দেম। তার মানে আপনি বলছেন যে ফ্যামিলি মেম্বার যে কেউ চাইলে যে কেউ চাইলে এটা করতে পারে। জি। তাদের আলাদা করে সার্টিফিকেটের প্রয়োজন? আলাদা করে সার্টিফিকেটের প্রয়োজন নেই, অনলি পেনসিলভেনিয়া যে রিকোয়ার্ড সার্টিফিকেট গুলো আছে সেগুলো তারা অনলাইনে নিতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে নিউ ইয়র্কে যেমন অনেকগুলো হোম কেয়ার থাকে, বেছে নেওয়াটা অনেক সহজ হয়, জি। কিন্তু আমার মনে হয় পেনসিলভেনিয়াতে নিউ ইয়র্কের মতো অত নেই, বা যা আছে। তো একজন ক্লায়েন্ট যদি চিন্তা করে যে আমি কোন হোম কেয়ারটা বেছে নেবো, যে হোম কেয়ার চুজের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আসলে খেয়াল রাখা উচিত, মানে আপনাদের কাজ আসলে কি? না, আমাদের কাজ হচ্ছে হোম কেয়ার আসলে চুজের ব্যাপারটা হচ্ছে যে দেখেন, আমাদের অ্যাজ এ হোম কেয়ার এজেন্সি আমাদের টার্গেটটা কোথায়? আমাদের টার্গেটটা হচ্ছে ক্লায়েন্টটা কি পরিমাণ বেটার সার্ভিস পাচ্ছে, নট অনলি ফ্যামিলি কেয়ার গিভার মানি পাচ্ছে, ক্লায়েন্টটা কি পরিমাণ সার্ভিস পাচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যাজ এ টার্গেট থাকে। প্রথম আপনাদের আমাদের মূল লক্ষ্যটা সেটা। এবং দেখেন, নিউ হোম কেয়ার আমি যখন 2019-এ শুরু করেছি, আমরা অলমোস্ট 700 এমপ্লয়ি ক্রিয়েট করেছি আপার ডার্বিতে, যেটা আগে কখনোই ছিল না। এবং এটা বাংলাদেশি, আফ্রিকান কমিউনিটি, অন্যান্য কমিউনিটি 700 জব ক্রিয়েট করেছি নিউ হোম কেয়ার। এবং আমাদের আলহামদুলিল্লাহ যারা ক্লায়েন্ট আছে, তারা দেখে যে কেয়ার গিভার অন টাইমে যাচ্ছে কিনা, তারা সেই কাজটা করতেছে কিনা, বা বাবা মাকে রেখে এখন ছেলে মেয়েদের বাইরে কাজ করতে হচ্ছে না, তারাই তাদের সুবিধাটা পাচ্ছে। এবং কেয়ার গিভারও আমাদের এনাফ বেনিফিট, আমাদের সব ধরনের বেনিফিট কেয়ার গিভারদের জন্য আছে। এবং আমি আপনাকে আজকে দর্শকদের মধ্যে বলতে চাই, আমাদের সারাউন্ড পেনসিলভেনিয়াতে আমাদের 19 ব্রাঞ্চ ওপেন হচ্ছে আফটার ডিসেম্বর। তো এবং আমাদের অনেক কেয়ার গিভারদের জন্য অনেক সুবিধা এবং বেনিফিট আসবে ইনশাল্লাহ নেক্সট ইয়ারে। তো
তো আমরা থ্রু দ্য সারাউন্ডিং আমরা অলমোস্ট 19 কাউন্টিতে আমাদের সার্ভিস ওপেন হবে। 19 কাউন্টি আপনারা কভার এখন আমাদের 5 কাউন্টিজ কভার্ড, আচ্ছা এবং আমাদের 19 কাউন্টিজ আমরা অ্যাপ্রুভড এবং এটা সার্ভিস ওপেন করার জন্য, এবং আমরা এখন কাজ করতেছি 19 ব্রাঞ্চ নিয়ে কাজ করার জন্য। সো হোপফুলি আমাদের কেয়ার গিভার এবং যারা ক্লায়েন্ট আছে আমাদের বেটার সার্ভিস পাবে, এবং কেয়ার গিভারও আমাদের সেই বেনিফিটগুলো আমাদের উপভোগ করতে পারবে। এখানে দেখা যায় অনেক ক্লায়েন্টে যেমন অভিযোগ করে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সেভাবে হেল্প করে না, বা দেখা যারা কাজ করছেন তারা বলছে, অনেকে অভিযোগ করেন যে তারা ঠিকমতো সেই আওয়ারগুলো পাচ্ছেন না। আবার ওই যে আপনি যেটা বলেন ক্লায়েন্টেরও অনেকগুলো অভিযোগ থাকে। এই তিনটা জিনিসকে আপনারা আসলে কিভাবে সমন্বয় করেন? দেখেন, এই আপনি যে একটু আগে কথাটা বলেছেন যে কেয়ার গিভাররা কিভাবে কাকে চুজ করবে, তো দেখেন আমরা যখন এই সার্ভিসটা প্রোভাইড করি, ম্যাক্সিমাম ক্লায়েন্ট কিন্তু একজন আরেকজনকে চিনে, একজন কেয়ার গিভার আরেকজনকে চিনে। তো যখন দেখে যে আমরা কিন্তু আজকে আমি একটা কেয়ার গিভারকে পেমেন্ট হয়তো বা ঠিক মতো দিচ্ছি না, এটা কিন্তু সবাই জানবে। তো কিন্তু আমরা চেষ্টা করি কেয়ার গিভার অন টাইমে পেমেন্ট পাবে, এবং প্রত্যেকটা আওয়ার বিলিং হবে, এবং এই বিলিংটা দেখেন আমরা প্রপারলি করার চেষ্টা করি, কারণ এটা আমাদের প্রতি বছর স্টেট থেকে অডিট হয় এবং ইন্স্যুরেন্স থেকে অডিট হয়। সো এমন না যে চাইলে আমরা আওয়ারটাকে কিছু করা আমাদের সম্ভব হয়, এবং অ্যাসেসমেন্ট হয় আমাদের এভরি 3 মান্থস পর পর অ্যাসেসমেন্ট হয়, এবং আমরা চেষ্টা করি আমাদের কেয়ার গিভারকে অন টাইমে এভরি ফ্রাইডেতে পেমেন্ট দেওয়ার জন্য। হ্যাঁ, আমাদের মিস্টেক হইতে পারে, আমরা সেটাকে আবার অলওয়েজ রিকভার করার চেষ্টা করি। না, যেহেতু আপনারা অনেক বড় প্রতিষ্ঠান এবং আপনি বলছেন যে অলমোস্ট আপনারা 19 ব্রাঞ্চে কাজ শুরু করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাদের সঙ্গে কানেক্ট করাটা আসলে অনেক সহজ হবে আগামীতে। এর বাইরে যে জিনিসটা হচ্ছে যে অনেকেই বাঙালি কমিউনিটি অনেকে হয়তো পেনসিলভেনিয়াতে থাকে, যেহেতু পেনসিলভেনিয়া একটু নিউ ইয়র্কের মতো না, বাঙালিদের জন্য গ্রোয়িং একটা কমিউনিটি হচ্ছে, তো তাদের একটা ব্যাপার থাকে যে অনেকে হয়তো আপনি যেটা বললেন যে ফিলাডেলফিয়াতে থাকলে হয়তো সুবিধা হয়, কিন্তু তার চেয়ে একটু দূরে থাকলে সেই ক্ষেত্রে আপনারা কি তাদের সঙ্গে যে অনলাইন কানেক্ট বা দূরের থেকে মানুষকে যুক্ত করার এই রকম কোনো প্রসেস আপনাদের রয়েছে? দেখেন, আমাদের হোম কেয়ার 24 আওয়ার সার্ভিস ওপেন আছে। আপনি যে কথাটা বলেন কানেক্ট করার জন্যই আমরা কিন্তু আসলে এই ব্রাঞ্চগুলো ওপেন করা, যাতে আমাদের প্রত্যেকটা এরিয়াতে আমাদের একটা করে ব্রাঞ্চ থাকে। সেক্ষেত্রে আমাদের কেয়ার গিভার এবং ক্লায়েন্টকে এই কমিউনিকেশনের জায়গাটা থেকে আমরা যাতে তারা রেহাই পায়, এই জন্যই আমরা 19 ব্রাঞ্চ ওপেন করা। এবং আমাদের আরো জিনিসটা যে আমাদের আরো সার্ভিস ওপেন হচ্ছে, যেমন আমাদের কেয়ার গিভারের জন্য আমাদের ভিশন সার্ভিস ওপেন হচ্ছে, যারা চোখের সমস্যাতে আছেন বা ওইটাও আমাদের দেখা যাচ্ছে আমরা ওই সার্ভিসটা প্রোভাইড করব, এবং সেইখানে হচ্ছে ইন্স্যুরেন্স কভার করবে, তারপরে তাকে যে কোনো তার চোখের যে কোনো সমস্যা আমরা চেষ্টা করবো তাকে কম খরচে অথবা ইন্স্যুরেন্স যেখানে কভার করবে। এবং যেটা হচ্ছে আমাদের, যেটা আমি আপনাকে বললাম 19 ব্রাঞ্চ আমরা ওপেন করছি, প্লাস হচ্ছে আমাদের চাইল্ড ডে কেয়ার ওপেন হচ্ছে, আমাদের ওল্ড ডে কেয়ার ওপেন হচ্ছে, প্লাস আমাদের হোম কেয়ার ট্রান্সপোর্টেশন ওপেন হচ্ছে, যে আমাদের ক্লায়েন্টরা যখন হসপিটালে যাবে সেই সার্ভিসটা আমরা ওপেন করতেছি। সো এই সার্ভিসগুলা যখন আমাদের ইনশাল্লাহ হয়তো বা নেক্সট ইয়ারে সবাই সার্ভিসগুলো উপভোগ করতে পারবে, তো আমরা এগুলা নিয়ে কাজ করতেছি। কিন্তু আরেকটা জিনিস যে আমরা দেখলাম যে গত বছর থেকে এই বছর কিছু চেঞ্জ আসছে আপনাদের হোম কেয়ার, বিশেষ করে পেনসিলভেনিয়াতে কি চেঞ্জ গুলো আসছে, কি পরিবর্তনগুলো? না, আমাদের পেনসিলভেনিয়াতে খুব বেশি একটা তেমন কোনো চেঞ্জ আসে নাই, এবং ইভেন দো এই আমাদের গভর্নমেন্টের যেই রুলস রেগুলেশন থেকেও আমাদের খুব বেশি একটা আমাদের পেনসিলভেনিয়াতে তেমন একটা কোনো চেঞ্জ আসে না। বা আপনাদের এই যে ট্রাম্পের বিগ বিউটিফুল বিল, এটাতে কোনো ইমপ্যাক্ট? না, আমাদের এরকম কোনো চেঞ্জ এখনো আমরা আরেকটা জিনিস হচ্ছে যে অন এভারেজ একজন পিএ কেমন স্যালারি পেতে পারে, যদিও বা আপনাকে এক্সাক্ট ফিগার বলার দরকার নেই, যেটা হচ্ছে মানে কেমন একজন মানে পিএ ইনকাম করতে পারে? বেসড অন পেনসিলভেনিয়া আওয়ার as a caregiver around $4,000 to $5,000 মেক করতে পারে, বেসড অন how many hours that person work for that client। মানে এটা কি মান্থলি বলছেন? মান্থলি 4,000 থেকে 5,000 টাকা ডলার মেক করতে পারে। এটা হচ্ছে বিফোর ট্যাক্স? বিফোর ট্যাক্স, ইয়েস, বিফোর ট্যাক্স, দেন হচ্ছে ট্যাক্স। মানে এটা অনেক ভালো একটা বিষয়, ভালো একটা মানি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এই হোম কেয়ারে অ্যাপ্রুভালের কিছু ব্যাপার থাকে, যেটা হয় যে অ্যাপ্রুভাল পেতে খুব সমস্যা হয়, সেইটা আসলে কেন হয়? মানে অনেকে অভিযোগ করেন যে কাগজপত্র জমা দিয়ে রাখলো কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্রুভাল আসে না, এটা কেন হয় আসলে? দেখেন, আমাদের এই সমস্যাটা অনেকেরই কমপ্লেইন থাকে, কিন্তু আমাদের নিউ হোম কেয়ারের স্পেসিফিক সোশ্যাল ওয়ার্কার আছে যারা এই সেক্টরে লাস্ট 10-15 ইয়ার যাবত কাজ করতেছে, এবং আমরা
এই আমাদের যত ক্লায়েন্ট আছে যাদের যদি হেল্প দরকার হয় তখন আমরা এই সোশ্যাল ওয়ার্কের সাথে যোগাযোগ করাই দিই, তারা এই পুরো প্রসেসটা কমপ্লিট করে বেসড অন দ্য ডকুমেন্টেশন থেকে শুরু করে অন্যান্য যা যা জিনিস। আমাদের আরো একজন দর্শক আছে, আমরা একটু প্রশ্নটা নিয়ে আসি। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমি নর্থ ক্যারোলাইনা থেকে বলছিলাম। এখন কেয়ার গিভার, যদি কোনো ওয়াইফ তার হাজবেন্ডের জন্য কেয়ার গিভার হতে চায় হুম এবং তার যদি ইংরেজিতে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে, তাহলে কি সে সেটা করতে পারবে? আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, যদি কোনো সন্তান তার বাবা মা দুজনের জন্য কেয়ার গিভার হতে চায়, তাহলে সে কি দুজনের জন্য পেমেন্ট পাবে নাকি একজনের পেমেন্ট পাবে? আচ্ছা, অনেক সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আমাদের সঙ্গে থাকুন, আমাদের অতিথি আপনার প্রশ্নের উত্তর দিবে। এটা নিয়ে শুনলে। জি না, ওনার প্রশ্নটা আসলে খুব সুন্দর। পেনসিলভেনিয়াতে রুলস হচ্ছে হাজব্যান্ড এবং ওয়াইফ একজন আরেকজনের কাজ করতে পারবে না। পারবে না। আচ্ছা, জি, হাজব্যান্ড ওয়াইফের জন্য কাজ করতে পারবে না, বা ওয়াইফ হাজব্যান্ডের জন্য কাজ করতে পারবে না। কিন্তু হ্যাঁ, সন্তান বাবা মার জন্য কাজ করতে পারবে এবং এটা দুজনের জন্যই পেমেন্ট পাবে, ডিপেন্ড অন সন্তান কত, হাজব্যান্ড বাবা মা কত আওয়ার সার্ভিস পাচ্ছে। সো এখন একটা মানুষ, একটা কেয়ার গিভার তো 24 আওয়ার্স কাজ করতে পারবে না, বা 16 ঘন্টা 20 ঘন্টা কাজ করতে পারবে না। তার স্পেসিফিক আওয়ার যে কাজ করার অ্যাবিলিটি আছে, সে অ্যাবিলিটি অনুযায়ী সে দুজনের জন্যই কাজ করতে পারবে। যদি তারপরও এক্সট্রা আওয়ার থাকে, সেক্ষেত্রে আরেকজন কেয়ার গিভার তাকে অ্যাড করতে হবে বা জয়েন করাইতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, যে ভাষাগত সমস্যা থাকলে কি কোনো? না, ভাষাগত যদি তার স্পেসিফিক কেয়ার গিভার দরকার হয়, সেই ক্ষেত্রে তার ভাষাগত অনুযায়ী যে কেয়ার গিভার দরকার, আমরা সেই কেয়ার গিভার, যদি তার হিন্দি দরকার হয় বা বাংলাদেশি দরকার হয় বা উর্দু দরকার হয় বা ইংলিশ, যে কোনো কেয়ার গিভার যদি তার দরকার হয় ভাষাগতভাবে, আমরা তাকে স্পেসিফিক সেই কেয়ার গিভার থেকেই পাঠাই এবং আমাদের সেই অ্যাভেলেবেল কেয়ার গিভার আছে। আচ্ছা, তার মানে আপনি সন্তান কাজ করতে পারবে, বাট হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে কিছুটা হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে দুজন একজনের জন্য কাজ করতে পারবে না। আচ্ছা ডেনি ভাই, আরেকটা জিনিস হচ্ছে, আমরা তো হোম কেয়ার নিয়ে আলোচনা করলাম এবং অনেকগুলো প্রশ্ন এখানে আসছে। তার পাশাপাশি যেটা হচ্ছে, আপনি অনেকগুলো সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যেমন আপনি বাংলাদেশ সোসাইটি পেনসিলভেনিয়ার সেক্রেটারিতে রয়েছেন, ব্রিগেডিয়ার কুমিল্লা সোসাইটি প্রেসিডেন্ট। এর পাশে আরেকটা সুখবর, যেটা আমাদের কমিউনিটির জন্য অনেকে হয়তো জানে না, যে আপনি এবার ডেমোক্রেট নির্বাচনে অংশ নিয়েছেন, এবং আপনি একটু যদি বলতেন যে ডেমোক্রেটের কোন জায়গাটাতে আপনি নির্বাচন করেছেন, প্রাইমারিতে আপনি জিতেছেন এবং নভেম্বরের 4 তারিখের জন্য অপেক্ষা করছেন। জি, থ্যাংক ইউ বলার জন্য। আমাদের আসলে, আমি আপাডাবি টাউনশিপ থেকে, আপাডাবি টাউনশিপ ট্রেজারার হিসেবে প্রাইমারিতে সিলেক্টেড হয়েছি এবং আমরা নভেম্বর 4 তারিখে এই পজিশনে রান করবো ইনশাল্লাহ। এবং প্রাউডলি আমাদের 3 জন বাংলাদেশি এই পজিশনে রান করতেছে, একজন স্কুল ডিস্ট্রিক্ট থেকে, স্কুল ডিস্ট্রিক্ট ডিরেক্টর থেকে, একজন কাউন্সিলম্যান, আর আমি হচ্ছে ট্রেজারার। সো এটা আমাদের বাংলাদেশের জন্য প্রাউড যে আমরা একই কমিউনিটিতে 3 জন রান করতেছি। তারপরে আপনি কি মনে করেন, আপনি এখন আপনার প্রতিদ্বন্দ্বিতা, তো আপনি তো প্রাইমারিটা পার করলেন ডেমোক্রেট থেকে, এখন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকানের সঙ্গে, কি অবস্থা পেনসিলভেনিয়ার আসলে? না দেখেন, আমি 2005 থেকে পেনসিলভেনিয়াতে, তো আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা অর্গানের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং আমরা 2005 থেকে এখন অলমোস্ট আমাদের আপাডাবিতে 20 to 30,000 বাঙালি আছে এবং সবার সাথে আমাদের খুব ভালো কানেকশন, সবাই আমার বন্ধু, ভাই, ফ্যামিলি মেম্বার। তো সবাই যদি আসে, ইনশাল্লাহ বাংলাদেশ, আমরা সবাই এখানে উইন হব। মানে আপনি বলছেন, আপনি যেই জায়গাটাতে আছেন প্রায় 20,000-এর মতো, 20,000-এর মোর দেন 20,000 বাংলাদেশি আছে। এবং এই বাংলাদেশ এবং সবার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, ভালো কানেকশন। আমরা চেষ্টা করি কমিউনিটিতে কাজ করার জন্য। আমরা বাংলাদেশি ভাইরা যদি আমাদের পাশে দাঁড়ায়, ইনশাল্লাহ এনি ইলেকশন আমরা আপাডাবিতে উইন হব। এবং এইভাবেই তো আসলে, এবং আমরা দেখলাম যে অনেকগুলো জায়গাতে বাংলাদেশিরা এগিয়ে আসছে, এবং আমাদের নিউ ইয়র্কে কিছুদিন আগে হলো, সেখানে শাহানা হানিফ বাংলাদেশি, উনি যে প্রাইমারিতে জয়লাভ করেছেন। তো সেই ক্ষেত্রে আপনারা দেখি যে অন্যান্য স্টেটগুলোতে একটু পেছানো, নিউ ইয়র্কে যেমন অনেকে খুব আগ্রহ থাকে, তো সেক্ষেত্রে আপনারা হয়তো অগ্রগামী, আপনারা এগিয়ে আসছেন। পাশাপাশি আপনি যখন বাংলাদেশ সোসাইটির সঙ্গে আছেন, ওখানকার বাংলাদেশের কমিউনিটিকে এক করার জন্য আসলে আপনারা কি ধরনের কাজ করেন, বা কিভাবে আপনারা বাংলাদেশিদের সুখে দুঃখে পাশে থাকেন? থ্যাংক ইউ। আমরা বাংলাদেশ সোসাইটি অফ পেনসিলভেনিয়া কিন্তু আমাদের অলমোস্ট 15 to 20 ইয়ার্সের সংগঠন এবং আমরা প্রতি বছর আমরা
বাংলাদেশ সোয়েটার পেন্সিলিনের পক্ষ থেকে বাংলাদেশে প্যারেড করে থাকি, এবং এটা আমাদের টাউনশিপ থেকে এটা আমাদের অ্যাপ্রুভড করা যে আমরা এটা প্রতি বছর করতে পারবো। এবং আপনি জানেন TBN 24 লাস্ট ইয়ারে আমাদের এই প্রোগ্রামের সাথে ছিল। আমরা প্রতি বছর সামারে প্রত্যেকটা অর্গানাইজেশনকে একসাথে করে, এবং আমরা আসলেই লাকি যে আমাদের অর্গানাইজেশনগুলা আমরা যখন কোনো ইভেন্ট করি সবাই একসাথে আমরা এই কাজগুলা করতে পারে। এবং বাংলাদেশ সোয়েটার পেন্সিলভেনিয়া সবসময়ই চায় প্রত্যেকটা অর্গানাইজেশন, প্রত্যেকটা ইউনিয়ন বা প্রত্যেকটা জেলা ভিত্তিক যত অর্গানাইজেশন আছে প্রত্যেকটা অর্গানাইজেশনকে একত্রে করে আমরা কাজ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমরা সাকসেস আমরা এবং এটা কন্টিনিউ করে যাচ্ছি, ইনশাআল্লাহ আরো না সেটা আমাদের কি করব। আপনারা শুধুমাত্র ফিলাডেলফিয়া ভিত্তিক করছেন নাকি? না, এটা আমাদের বাংলাদেশি আমাদের ল্যান্সডেল, ফিলাডেলফিয়া, নর্থ ইস্ট ফিলাডেলফিয়া এবং আপার ডার্বি, এই তিনটাই আমাদের মেইন আমরা যারা বাংলাদেশি থাকে। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাদের প্রত্যেকটা ইভেন্টে আমরা যাই এবং তারাও আমাদের প্রত্যেকটা ইভেন্টে আমাদের অংশগ্রহণ করে। তো আমাদের এই তিনটা আসলে কাউন্টি আমরা কখনোই সবসময় চেষ্টা করি একসাথে এই প্রোগ্রামগুলো করতে, এবং সবাই আলহামদুলিল্লাহ সাকসেসফুল করে। বাংলাদেশি কালচারকে ডেভেলপ করার জন্য ইভেন তো বাংলাদেশি যারা অনেকে মেধাবী রয়েছেন, আমাদের অনেক বাংলাদেশি সন্তান, তারা হয়তো সেভাবে প্রচারণে আসতে পারছে না বা কিছু সহায়তা প্রয়োজন, বিশেষ করে যারা নতুন আসে। এই জায়গাগুলোতে আপনারা আসলে কিভাবে কাজ করেন, বা আপনারা কি এগুলো তো ওদেরকে সহায়তার জন্য কি হাত বাড়ান নাকি? না, দেখেন অবশ্যই আমরা সেই জিনিসটা সহায়তার জন্য আমরা চেষ্টা করি। যখন আমাদের কাছে গিয়ে রিচ আউট করে, বিশেষ করে আমার কাছে যদি কখনো কেউ রিচ আউট, আমি চেষ্টা করি যে তাকে যেইভাবেই হোক তাকে হেল্প করা বা সাহায্য করা, বা আমি না পারলেও কারো কাছে জিনিসটাকে ট্রান্সফার করা যে তুমি এর কাছে সাহায্যটা পাবা। আমরা প্রত্যেকটা মানুষই সেটা আসলে আমরা চেষ্টা করি, এমন না যে আমি একা করি, আমাদের কমিটির সবাই জিনিসটা আমরা চেষ্টা করি। আমাদের অনেকগুলো ইভেন্টও হয় যারা আপনার যারা প্রতি বছর যারা গ্রাজুয়েশন করে, এবং আমাদের কিছু কিছু অর্গানাইজেশন আছে যারা তাদের সার্টিফিকেট দেয়, তাদের রিকগনাইজ করে, এবং এটা আমাদের কমিটি সবসময় এটা লাস্ট কয়েক বছর যাবত আমরা কন্টিনিউ করে আসতেছি। মানে সেক্ষেত্রে কেমন সাড়া পান আপনারা? খুব ভালো। আমাদের বললাম তো আমরা প্রত্যেকটা জিনিস আমরা আলহামদুলিল্লাহ প্রচুর সাড়া পাই, এবং সবাই এই তিনটা কাউন্টে আমরা সবসময় একসাথে কাজ করার চেষ্টা করি। ডেনি ভাই, আমাদের একজন দর্শক রয়েছে, আমরা একটু প্রশ্নটা নিয়ে আসি। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম জাহিদ। হ্যাঁ জাহিদ ভাই বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমার বয়স 67, আমার বাড়ি ফিলাডেলফিয়া সিটিতে। আমার ওয়াইফ যদি বাইরে কাজ করে সে কি আমার হোম কেয়ার করতে পারবে? আচ্ছা, আপনার বয়স 67, আপনার ওয়াইফ যদি বাইরে কাজ করে আপনার ওয়াইফ আপনার হোম কেয়ার করতে পারবে কিনা? আপনার বাসায় কি আপনার সন্তান রয়েছে বড়? না, কেউ নাই, আমরা দুজন। কেউ নেই। আচ্ছা ঠিক আছে, আপনার একটু আমাদের সঙ্গে থাকুন। আপনার ফিলাডেলফিয়ারই লোক, উনি জাহিদ ভাই, উনি বললো যে উনি 67 ইয়ার্স ওল্ড, তো ওনার ওয়াইফ কি ওনার জন্য পারবে কিনা? যেটা আমি কোশ্চেন অ্যান্সারটা আগেও দিয়েছি, হাজব্যান্ড ওয়াইফ বা ওয়াইফ হাজব্যান্ডের জন্য কাজ করতে পারবে না। আর ওয়াইফ যদি বাইরে কাজ করে সেই ক্ষেত্রে তো সে ঘরে কাজ করবে কিভাবে, এটা একটা কোশ্চেন। ডেফিনেটলি যদি অন্য কেউ হয়, সন্তানও হয়, বাইরে কাজ করলেও সে বাবা মার জন্য কাজ করতে পারবে। যেই সময় সে বাবা মার জন্য কাজ করবে সেই সময় সে বাইরে কাজ করতে পারবে না। একটা মানুষ তো তাদের মাল্টিপল জব থাকে, মানুষ 2-3টা জব করতে পারে, বাট যেই সময়টা সে কাজ করবে হোম কেয়ারের জন্য সেই সময় তাকে ওই পার্সনের সাথে বা ওই ঘরে থেকে কাজটা করতে হবে। বাট এটার আপনারা কোনো প্রোভাইড করেন কিনা, যেমন ওরা যদি এখন জি হ্যাঁ, যদি তাদের কেয়ার গিভার দরকার হয় আমরা অবশ্যই তাকে সেই সাপোর্টটা দিতে পারবো, বাট ওয়াইফ কাজ করতে পারবে না। সেটা আপনাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে? আমাদের যোগাযোগের মাধ্যমে হচ্ছে, আমার ফোন নাম্বার হচ্ছে 4846201189, এবং আপনি যে কোনো সময় এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং টেক্সট করতে পারবেন। আমরা উইদিন 24 আওয়ার্স আপনাকে রিপ্লাই দিব। এবং ওয়েবসাইটও আপনাদের? হ্যাঁ, আমাদের নিও হোম কেয়ার ওয়েবসাইট আছে, আমাদের আপার ডার্বিতে 802 গ্যারেট রোডে আমাদের অফিস আছে, প্লাস হচ্ছে আমাদের ফিলাডেলফিয়াতে অফিস আছে, এবং আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনার সাথে যে যোগাযোগ করব। যদি আপনি আসতে না পারেন আমরা যে আপনার সাথে যোগাযোগ করব। ডেনি ভাই, আমাদের সময় খুবই কম। আপনি একটা কথা বলছিলেন যে আপনাদের মনে হয় সামনে একটা জেমসের কনসার্ট রয়েছে, এবং আমরা বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটলো, সেখানে আপনার একটা ঘোষণা থাকার কথা ছিল, আপনি যদি বলতেন। আমাদের 25 জুলাইতে আমাদের নগরবাউল গুরু এবং আমাদের সবার প্রিয় সিঙ্গার, তাদের একটা কনসার্ট হচ্ছে আমাদের ফিলাডেলফিয়াতে। সেটা অর্গানাইজ বাই নিউ হোম কেয়ার অ্যান্ড রিভারিয়া এন্টারটেনমেন্ট, এবং এটার সাথে আরও আছে ঢাকা সার্কেল এবং নেক্সট জেন। আসলে বাংলাদেশের আমাদের এই প্রোগ্রামগুলো কিন্তু আসলে বাংলাদেশিকে একসাথে করার জন্য আমাদের এই প্রোগ্রামগুলোর আয়োজন করা হয়ে থাকে। রিসেন্টলি যে বিমান দুর্ঘটনায় আমাদের ছোট ভাই বোন যেই দুর্ঘটনায় এখন বার্ন ইউনিটে আছে, তা আমাদের এই প্রোগ্রামের একটা আয়ের একটা অংশ, এবং আমরা সেটাকে
বাংলাদেশ সরকারকে অথবা এই বাণিজ্যতে কাজ করার জন্য আমরা প্রোভাইড করব। এবং আমি আপনাদের গর্বের সাথে বলতে চাই, আমাদের নিয়োগ হোম কেয়ারের যে স্টাফ আজকে আমাকে কল দিয়েছে যে তাদের একদিনের স্যালারি তারা এই যারা মারা গেছে বা যারা অসুস্থ আছে তাদের জন্য প্রোভাইড করবে। তো ধন্যবাদ ড্যানি ভাই, এটা খুবই একটা সুখবর। এবং আপনারা এইভাবে এগিয়ে আসলে আপনাদের মতো যারা অর্গানাইজার রয়েছে, সামাজিক কর্মকাণ্ড করেন, তারা যদি আমাদের বাংলাদেশিদের পাশে এইভাবে এগিয়ে আসেন, অবশ্যই দেশ আরো ভালো কিছু পাবে, এগিয়ে যাবে। আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ শান্ত ভাই, এবং TVN 24 কে অসংখ্য ধন্যবাদ। এবং সবাই নিয়োগ হোম কেয়ারের সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের $1 আমরা চেষ্টা করব যে কমিটির কাজে লাগাইতে, বিভিন্ন সংগঠনের কাজে লাগাইতে, এবং সামাজিকভাবে আমরা কমিটির জন্য কাজ করার জন্য নিয়োগ হোম কেয়ার অলওয়েজ আপনাদের পাশে থাকবে এবং আছে। আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বার হচ্ছে 4846201189। এবং থ্যাংক ইউ TVN 24 এগেইন। ধন্যবাদ দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম হোম কেয়ার নিয়ে, আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন ড্যানি ভাই। কিন্তু আমরা পরবর্তীতে এখন আলোচনা করব যে আপনি ইমিগ্রেশনের ইন্টারভিউ ফেস করার সময় কোন কোন বিষয়ে খেয়াল রাখবেন, সেই বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আমরা বিরতির আগে যেমনটা বলছিলাম, আমরা এখন আলোচনা করব আপনার ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে। সেই সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছেন বেলায়েত হোসেন বেলাল। উনি প্যারালিগ্যাল বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস এর CEO অলসো। বেলাল ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ TVN এর সকল দর্শককে। বেলাল ভাই, আপনি আসলে তো আমরা মানে অনেক প্রশ্ন আপনাকে করি, অনেক কিছু জানার থাকে আমাদের আসলে এই কমিউনিটি, বিশেষ করে ইমিগ্রেশনের ব্যাপারগুলোতে। আপনি যেহেতু প্যারালিগ্যাল, আপনি এগুলো আমাদের অনেক ভালো বলতে পারেন। তো শুরুতে যদি বলতেন যে আমরা এখন যে নিউজটা আমরা দেখলাম রিসেন্টলি, প্রচুর মানুষজন যারা অ্যাপ্লাই করেছিল বিভিন্ন বিষয়ে তাদের ইন্টারভিউ আসছে, কারণ অনেক অফিসার আপনি জানেন বর্ডার থেকে এখন তারা এই ইমিগ্রেশন কাজগুলো করছে। তো যদি একজন ইন্টারভিউ আসে, সেটা গ্রিন কার্ড হোক, ম্যারিজ বেসড, অ্যাসাইলাম, হোয়াট এভার ইট ইজ, কি কি মানে প্রস্তুতি তাকে নিতে হয় আসলে, ডকুমেন্ট থেকে শুরু করে মানসিক কি ধরনের প্রস্তুতি একজন ইন্টারভিউ যার সামনে ফেস করবে নিতে হয়, একটু যদি বলতেন আপনি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ TVN এর সকল দর্শককে। আপনি যেমনটা বলতেছিলেন, এখন ইমিগ্রেশন অফিসাররা যেটা চাচ্ছে, যার ডকুমেন্ট নাই তাকে ডিপোর্ট করে দেওয়া, যার ডকুমেন্ট আছে তার ফাইলগুলি কুইক ডান করা। আচ্ছা, সেই অনুসারেই চলছে এখন, যে র্যান্ডমলি আপনার ইন্টারভিউ ডেট আসা। যা হয়তো আপনি চিন্তা করতেছিলেন যে হয়তো আমারটা আরো 1 বছর পরে আসতে পারে, 6 মাস পরে আসতে পারে, দেখেন যে আপনি 1 মাস আগেই চলে আসে, অথবা আপনার আসার থেকে, অথবা আপনার সবার একটা মোটামুটি একটা ধারণা থাকে, যারা ইমিগ্রেশনের অ্যাপ্লিকেশন করে ওর যারা প্রার্থী তারাও জানে যে মোটামুটি আমার এতদিন লাগতে পারে, এভারেজ একটা টাইম। বাট নাও যেহেতু ইমিগ্রেশন রিফর্ম হচ্ছে, যাদেরকে রাখবে তাদের যাচাই বাছাই হবে, পেপার ওয়ার্ক হবে, ডান, গ্রিন কার্ড হয়ে গেল। যাদের হবে না তাদেরকে ডিপোর্ট করবে। আচ্ছা, সো সেই পরিপ্রেক্ষিতে একটু এখন ইন্টারভিউ একটু ফাস্টার হচ্ছে। সো যারা প্রথমে সাবমিট করেছেন অনেকেরই ডকুমেন্ট দেওয়া আছে। যদি কোনো ধরনের কোনো ডকুমেন্ট মিসিং থাকে, লেটস সি আপনার বাংলাদেশে বাচ্চাদের জন্ম আছে, তাদের জন্ম সনদ আপনার নাই, ওই জন্ম সনদ রাখবেন। কারো এমন হচ্ছে যে ভাই আমার ম্যারেজ সার্টিফিকেট নাই, ওকে, আপনার যেভাবে হোক আপনার অরিজিনাল ম্যারেজ সার্টিফিকেট আপনি বাংলাদেশ থেকে আনাবেন। অনেক হয় ভাই সামহাও তো আমার যে প্রথম ওয়াইফ ছিল, বাই দিস টাইম আমার কিন্তু দ্বিতীয় ম্যারেজ, সো আমার দ্বিতীয় ম্যারেজে নাই। যদি আপনার প্রথম অ্যাপ্লিকেশনে থাকে ওটাই আপনি রাখবেন, আর যদি আপনার সেকেন্ড ম্যারেজ হয়ে থাকে, যেহেতু আপনি এখনই অ্যাপ্লাই চেঞ্জ করেন নাই, তাহলে তো আপনার ডিভোর্স লেটারটা আপনি রাখবেন। এটা অনেকের প্রশ্ন থাকে যে ভাই আপনি বলছেন ডকুমেন্টগুলো ঠিক রাখা, ডকুমেন্টগুলো আপ টু ডেট আপনার সাথে রাখা। আচ্ছা, যখন আপনার ইন্টারভিউ আসবে যেন এমন না হয় যে আমি আগেরটা ছিল বর্তমানটা নাই, আপনার কাছে যেন সব প্রিপেয়ার আপনি রেডি থাকেন। তোমরা আপনি বলছেন এখন যে কোনো সময় ইন্টারভিউ আসতে পারে, তাই সবকিছু অর্গানাইজ করে রাখাটা হচ্ছে। আচ্ছা, আর সেক্ষেত্রে অনেকে নার্ভাস থাকে, তো এইটা নিয়ে আসলে কি বলবেন? ওকে, আগেও আমি বলেছি অনেকবার, যে ইন্টারভিউ অফিসার আপনার ইন্টারভিউ নিয়ে উনি একজন মানুষ, আপনার ভয়ের কোনো কারণ নাই। আপনি যে অ্যাপ্লিকেশন করা ছিল ওটার মধ্যে যা আপনি বৃত্তান্ত দেওয়া ছিল, সে তার বাইরে আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না। আচ্ছা, কারো আমি যদিও আপনাকে বলি যে একদম জিরো ভয় নাই, তারপরে তো ভয় একটু মনে কাজ করে। প্রথম আমি কোনো একটা ইমিগ্রেশন অফিসারের সামনে ইন্টারভিউ দিতে যাচ্ছি, ওকে, অ্যাগেন জাস্ট মনে সান্ত্বনার জন্য বলছি, জিরো। সে অফিসার আপনাকে চাইলেই ডিপোর্ট করে দিতে পারবে না, মানে ওই জায়গায় আপনাকে কিছু করতে পারবে না সে। অনেকের চিন্তা, ভাই আমি যদি ইন্টারভিউতে যাই, যদি আমাকে ওই জায়গাতে ডিপোর্ট করে দেয়, না, আপনাকে ওই জায়গাতে ডিপোর্ট করে না, আপনি কোনো ক্রাইম করেন নাই, আপনাকে টাইম দিবে। যদি কারো ওয়ার্স্ট কেস সিনারিও হয়, যদি কারো ডিসঅনার হয়,
আইদার আপনাকে বাই মেলে জানাবে অথবা জানাবে তোমারটা আমি অ্যাপ্রুভ করি নাই। এর জন্য বলবে না যে তোমারটা যেহেতু হয়ে গেছে তুমি এখন অ্যারেস্টেড এবং আমরা তোমাকে নিয়ে এখন বের করে দেবো, না এরকম হয় না, এটা করে না। সেম এয়ারপোর্টে তারা হয়তো ইমিগ্রেশন কোর্টে রেফার করতে পারে। ইয়েস, এবং যে ভাই বোন যাদের করা আছে উনি আবার চাইলে অ্যাপিল করতে পারতেছে। সো এত ইজি না যে 1 to 3 তে আপনাকে পাঠিয়ে দেবে, লঙ্গার প্রসেস। আপনি আপনি ডিনাই বলছেন যে- সামহাউ যদি ডিনাই হন আপনি, ওকে আপনার কথা ছিল যে অনেক ভয় পায়, ভয়টা কিভাবে কাটাবে? যে আপনার সামনে যে ভদ্রলোক বা ভদ্রমহিলা আপনার ইন্টারভিউ অফিসার উনি থাকবে, আপনাকে মনে করতে পারবে উনি আপনার মতো একজন মানুষ। তার এমন কিছু ক্ষমতা নাই যে আপনার অ্যাপ্লিকেশনে যা ছিল তার বাইরে আপনাকে সে কিছু জিজ্ঞাসা করবে, বাইরে থেকে আপনাকে সে কিছু ফোর্স করে, বাই ফোর্স তার ইচ্ছা করলে সে নিয়মকানুনের বাইরে এসে আপনাকে কিছু করতে পারবে না। সো অতএব নিয়মকানুনের মধ্যে নাই যে আপনাকে সে ইনস্ট্যান্ট রিপোর্ট করতে পারবে, এটা নাই কোথাও। অ্যাজ লং আপনি কোনো ক্রাইম করেন নাই, অ্যাজ লং আপনি কান্ট্রি এগেনস্টে কিছু করেন নাই। সেটা হচ্ছে মানে আপনি বলছেন ডকুমেন্টের উপরে জোর দেওয়া এবং কনফিডেন্স ঠিক রাখা। বেলা Right. আমাদের একজন দর্শক আছে, আমরা প্রশ্নটা নিয়ে আসছি। Sure. দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি আমরা নিশা শুনতে পাচ্ছি। বলছিলাম নর্থ ক্যারোলিনা থেকে। হ্যাঁ হ্যাঁ, বলুন আপনি। আমার প্রশ্নটি হচ্ছে, আমি আমার হাজবেন্ডের জন্য গত বছর আগস্টের 30 তারিখে অ্যাপ্লাই করেছিলাম। তো তারপর থেকে তার কেস অ্যাপ্রুভ হয়নি এখনো। আমাকে ধরেন 6 মাস 7 মাস, এখন বর্তমানে 6 মাস দেখাচ্ছে অ্যাপ্রুভালের জন্য। এখন আচ্ছা। ইন দ্য মিন টাইম আমি দেশে গিয়েছিলাম 2 মাসের জন্য। এখন আমি ফেস করতেছি অনেকগুলো প্রবলেম, ফাইন্যান্সিয়াল হার্ডশিপ, অ্যান্ড ইন দ্য মিন টাইম আমি 8 উইকসে প্রেগনেন্ট এবং আমি একা থাকি। আমার বাবা মা দুজনেই বয়স্ক, তো যদিও বা এখানে থাকে কিন্তু আমার খেয়াল রাখার মতো কেউ নাই। আচ্ছা এখন আমি ভয় পাচ্ছি যে এই ধরনের পরিস্থিতিতে আমি একা একা মুভ করা, সবকিছু করা, তো আমার হেল্পিং করতে টোটালি কেউই নাই। এখন হাজবেন্ডের কেসটা আমি এক্সপেক্ট করতে চাচ্ছি। আচ্ছা এখন কিভাবে সেটা সম্ভব, প্রসেসটা কি, যদি আপনারা একটু হেল্প করেন বা ইনফরমেশন দিয়ে সাহায্য করেন। আচ্ছা, হ্যাঁ আপনি ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের অতিথি আপনার প্রশ্ন শুনেছে এবং আশা করি উত্তর দিবে। উনি বললো উনি গত বছর ওনার হাজবেন্ডের জন্য করলো এবং উনি কিছু প্রবলেম ফেস করছে, প্রায় Right. 1 বছরের কাছাকাছি। Right. ওনার অ্যাপ্রুভাল হয়নি, উনি এক্সপেডিট করতে চাচ্ছে। Right. সেক্ষেত্রে কিভাবে করবে বা আপনারা সহায়তা করতে পারেন কিনা? ওকে, ধন্যবাদ রিফা আপনাকে। ওনার হাজব্যান্ডের অগাস্ট অ্যাপ্লিকেশন যেটা করা ছিল উনি বলছে এখনো হয় নাই। ওকে, বেস্ট অ্যান্ড ইজি ওয়ে, মানি কস্ট, কোনো খরচ হবে না। আপনার এলাকায় যে লোকাল কংগ্রেসম্যান আছে আপনি তার অফিসে যান, আপনার স্ট্যাটাস আপনি বলেন যেটা আপনি ফাইন্যান্সিয়াল হার্ডশিপে আছেন, আপনি প্রেগনেন্ট আছেন, এই মুহূর্তে আপনার হাজব্যান্ডকে আপনার খুব জরুরি আপনার কাছে থাকা, ফাইন্যান্সিয়াল আপনাকে হেল্প করা এবং আপনাকে সাপোর্ট দেওয়া। যে কোনো আপনার এলাকায় যে এলাকায় আপনার কংগ্রেসম্যান আছে আপনি তার অফিসে যান, আপনাকে ওরা একটা টাকাও নেবে না। যে কোনো লয়ার অফিসে গিয়ে আপনি যেটা করবেন, যেটা লাগবে আপনার 6 মাস, ওরা যদি করে এটা লাগবে 1 মাস। আচ্ছা এনি কংগ্রেসম্যান, সে যত হাই লেভেলের হোক লো লেভেলের হোক, ওরা যখন একটা ইমেল করবে ইউএসএ এর কাছে, ইভেন ঢাকাতে, ওরা বাধ্য ওটা রেজাল্টের অ্যান্সার করার জন্য যে আপনার এটা কি অবস্থানে আছে। যদি অ্যাজ লং ওনার নামের মধ্যে বা অন্য কোথাও কোনো সমস্যা না থাকে, উইদিন এ মান্থ ইনশাল্লাহ আপনি রেজাল্ট পাবেন। সো আপনি কষ্ট করে আপনার এলাকায় যে কংগ্রেসম্যান আছে, আপনি দিস দ্য বেস্ট অ্যান্ড ইজি ওয়ে, নো মানি। ওরাই আপনাকে অ্যাডভোকেসি অলসো ওরা দিবে ফ্রিতে। আচ্ছা আপনার এলাকায় লোকাল আপনি কংগ্রেসম্যানের কাছে যান, আপনি সব হেল্প পাবেন তাদের অফিস থেকে। ধন্যবাদ। আচ্ছা, আমরা যেমনটা আলোচনা করছিলাম, আপনি বললেন যে যারা কনফিডেন্ট ঠিক রাখা, ডকুমেন্ট ঠিক রাখা, এবং এর পাশাপাশি আরেকটা জিনিস যেটা অনেকেই ফেস করে আমাদের, যে তাদের স্টোরি, তারা যা বলছে তার সঙ্গে তার ব্যক্তিগত জীবনের সঙ্গে আকাশ পাতাল পার্থক্য, এবং উনি জানেই না লয়ার কি লিখলো, Right. লয়ার কি দিয়েছে। এই জিনিসগুলো মানে কতটা ইম্পর্টেন্ট, মানে যেটাকে বলে রিভিউ করা, সেটা কি আপনি কি বলবেন, যেটা এটা কি খুবই প্রয়োজন একজন মানে সফল একটা কেস করা? 100% প্রয়োজন। অনেক সময় যেটা হবে, আপনার লয়ার যাচ্ছে, ওকে, জাজ কিন্তু অনেক সময় লয়ারের সাথে কথা ইভেন বলতে চায় না। যদি ক্লায়েন্ট কথা বলতে পারে, ক্লায়েন্টের সাথে কথা বলতে চায়। যদি ক্লায়েন্টের কোনো ধরনের কোনো ডিফিকাল্টিস থাকে, দেন ক্লায়েন্টের অনুমতি সাপেক্ষে জাজের সাথে, জাজ লয়ারের সাথে কথা বলবে। অলওয়েজ জাজ প্রিফার করে ক্লায়েন্টের সাথে কথা বলা। এই জায়গায় সিগনেচার এবং লেখা ছিল আপনি জানা মতে সত্য, অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি যা লিখছেন সব 100% সত্যি এবং ওটা আপনি ওথ করছেন। এখন যদি আমি নাই জানি, আপনাকে এমনও কোশ্চেন করবে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে, যদি আপনি নিজে না করে থাকেন স্টোরিটা,
এমন কোশ্চেন হয়তো করতে পারে যেটা আপনি জানেনই না, হয়তো আপনার এটার অ্যান্সার রং হইতে পারে, তখন বলে যে তুমি কিন্তু এটাকে সয়ার করে দিয়েছো, দিস ইউর অ্যাপ্লিকেশন ইজ কারেক্ট তোমার জানা মতে। সো এর জন্য উচিত হবে আপনার অ্যাপ্লিকেশনটা যেটা ছিল, যদি আপনার কাছে স্টোরি থাকে দিস ইজ ফাইন, যদি না থাকে, যদি আপনার লয়ার কাছে ডেফিনেটলি আছে, বিকজ এটা আপনার সাবমিট করতে হয়েছে, আপনি ওই জায়গা থেকে নিয়ে ইন্টারভিউ যাওয়ার আগে আপনি একটু পড়ে নেন যে আপনার এই জায়গায় কী কী স্টোরি ছিল, আপনার কোথায় কী, মানে ডিটেলসটা আপনি ভালো জানেন, ওটা আপনি একটু নিজে এটাকে আপনি একটু চর্চা করে যান, এর মধ্যে যদি কোনো ধরনের কোনো কোশ্চেন আসে আপনি যেন একটু অ্যান্সার করতে পারেন। বেলাল ভাই, আমাদের আরো একজন দর্শক রয়েছে, আমরা প্রশ্নটা নিয়ে আসছি। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাসিরউদ্দিন বলছি ওজন পার্ক থেকে। বলুন। সম্প্রতি আমার ফ্যামিলি আসছে বাংলাদেশ থেকে আমেরিকা, তো আমি তাদের আমেরিকান পাসপোর্ট করতে চাচ্ছি, তো এই মুহূর্তে আমার করণীয় কি? আপনার পরিবারের লোকজন এখানে আসছে এবং আপনি পাসপোর্ট, আপনি কি আমেরিকান পাসপোর্ট কথা বলছেন না বাংলাদেশি পাসপোর্টের কথা বলছেন? আমেরিকান পাসপোর্টের কথা বলছো? আমেরিকান উনি কি পাসপোর্টের জন্য। citizen? তো উনারা কত উনি কি বছর এখানে citizen? থাকে? উনি কি সিটিজেন? উনি কি সিটিজেন? আপনি যে না, ওরা হচ্ছে ইমিগ্রেন্ট ভিসা আসছে। মানে ওর গ্রিন কার্ড নিয়ে আসে? আচ্ছা, আর আপনি সিটিজেন? জি। আচ্ছা, একটা সেকেন্ড, উনি হ্যাঁ, লাইনে প্রশ্ন আসেন। করতে পারেন আপনি। আপনি বলছেন আপনার হাজবেন্ড ওয়াইফের মধ্যে আপনার কি কেউ সিটিজেন? আমি সিটিজেন। ওকে, সো আপনার বাচ্চা হচ্ছে গ্রিন কার্ড নিয়ে আসে? জি। ওকে, ফাইন। ওকে, কতদিন লাগতে পারে? ওকে, সো ওনার কোশ্চেন ছিল যে ওনার হাজবেন্ড হয়তো ইউএস সিটিজেন, বাচ্চা বাংলাদেশ থেকে ওরা আসছে নতুন, এখন হয়তো উনি চাচ্ছে যে গ্রিন কার্ড থেকে পাসপোর্ট দ্রুত করা যাবে কিনা। ইটস পসিবল, ওরা সেম ডেতেই করতে পারবে, আচ্ছা। একদিনের মধ্যে করা যাবে এটা। এবং আপনাদের এখানে আসলে আপনারা হ্যাঁ, সহায়তা ডেফিনেটলি, সো যদি কেউ চায় যে হাজবেন্ড ওয়াইফ দুজনে একজনও যদি হয় সিটিজেন এবং তাদের বাচ্চা যদি বিশ্বের যে কোনো দেশ থেকে আসে, এটা বাংলাদেশ হোক, নন বাঙালি যদি হয়, অন্য দেশ থেকে যদি আসে উইথ গ্রিন কার্ড, ওকে, চাইলে ওনারা সেম ডেতে পাসপোর্ট করতে এটা পারবে। অনেক ভালো একটা সংবাদ ইজি, আপনি শুনলেন। রাইট, এবং খুব অল্প ইজি সময়ে এন্ড ইজি এন্ড সেম ডে, আচ্ছা, same এন্ড ইন সেম ডে, একদিনের মধ্যে ওরা গ্রিন কার্ড থেকে পাসপোর্ট করে নিয়ে আসতে পারবে বাচ্চার জন্য। আচ্ছা, আচ্ছা, এটা সম্ভব। না, আপনি সবসময় আমাদেরকে ভালো সংবাদই দিয়ে থাকেন, এটা এবং একটা ভালো একটা সংবাদ। হ্যাঁ। অনেকেই problem এর না, মধ্যে বিশেষ থাকে, করে এই মুহূর্তে অনেকেই অনেক ধরনের একটু ভয়ে ভীতিতে আছে, যদিও কিছু নাই, বিশেষ করে- বাট ভয় তাদের জন্য যদি কারো ডিপোর্ট অর্ডার থাকে। আদারওয়াইজ আমি আপনার জন্য না, কোনো ভয় নেই, আপনার গ্রিন কার্ড আমার গ্রিন কার্ড, না, ইটস নট এ বিগ ডিল। আচ্ছা, অ্যাজ লং আমি ক্রাইম করি নাই, অ্যাজ লং এই দেশের এগেইনস্টে আমি কিছু করি নাই, আপনার কোনো ভয় নাই। he or she is safe। বেলাল ভাই, আমাদের Safe. আরো একজন দর্শক রয়েছেন, আমরা একটু প্রশ্নটা নিয়ে আসি। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যাঁ, বলুন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আসসালামু আলাইকুম। আমি সাইদা বলছি নিউ ইয়র্ক থেকে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলুন। আমার আব্বা আম্মার ইন্টারভিউ ডেট দিয়েছে, তো তাদেরকে তো বলা হয়েছে যে ছেলে মেয়েদের সব ডকুমেন্টস, অরিজিনাল ডকুমেন্টস পাঠাতে হবে। এখন আমার আর আমার বোন, আমরা নিউ ইয়র্কে থাকি, আমাদের বার্থ সার্টিফিকেট আমাদের সাথে আছে। তো আমাদের দুজনের বার্থ সার্টিফিকেট এর অরিজিনাল কপি দিতে না পারলে, যদি আমরা ফটোকপি দেই ইন্টারভিউ এর জন্য, এটা কি অ্যাকসেপ্টেড হবে, নাকি আমাদেরকে এখান থেকে আবার মেইল করে অরিজিনাল কপি পাঠাতে হবে? আচ্ছা, এটাই আমার কোশ্চেন। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ভেরি সিম্পল, অনলাইনে এখন বাংলাদেশের বার্থ সার্টিফিকেট পাওয়া যায়। যদি আপনি চান অনলাইন থেকে আপনার অরিজিনাল বার্থ সার্টিফিকেট প্রিন্ট করতে পারবেন, আদারওয়াইজ যদি চান কোনো হেল্প লাগে আমার অফিসে আসতে পারেন, আমি আপনারটা অরিজিনালটা প্রিন্ট করে দিতে পারবো অনলাইন থেকে। না, উনি বাংলাদেশে পাঠাইতে বাংলাদেশে উনি বলতেছে ওনার বার্থ সার্টিফিকেটের কথা, ওনার অরিজিনাল বার্থ সার্টিফিকেট অনলাইনের থেকে এখন করা যায়। এবং সেটাও পাঠাইলে সেটা অ্যাপ্রুভ হবে। হ্যাঁ, অরিজিনাল উনি করতে পারবে। উনি বলছে এমবিসি সেটা মেনে নেবে। হ্যাঁ, বিকজ উনি অরিজিনালটা প্রিন্ট করে, ওদের অনলাইনে বাংলাদেশ কনসুলেট এখন মানে বাংলাদেশ গভর্নমেন্ট অনলাইনে এখন আপনার বার্থ সার্টিফিকেট পাওয়া যায়, সেটা আপনি যদি চান নোটারাইজ করে নেবেন, অরিজিনালটাই হবে, প্রিন্ট করা যাবে এবং সেটা হ্যাঁ। পাঠালে ওনার সমস্যার সমাধান হবে। যেটা আপনাকে ওরা প্রিন্ট করে দেবে সেম জিনিসটা প্রিন্টিং আছে, আপনার অনলাইনে এখন পাওয়া যায়, আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। অনলাইন থেকে আপনি অরিজিনাল প্রিন্ট করতে পারেন। আচ্ছা, বেলাল ভাই, আমাদের আরো একজন দর্শক রয়েছে। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলুন। জি, আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে, আমার নাম হাফিজ। আমার আব্বা আম্মার জন্য ইমিগ্রেশনের জন্য আপনার অ্যাপ্লাই করা হয়েছিল, তো অ্যাপ্রুভ করার পরে আমি সব কাগজপত্র এগুলি সব জমা দিয়েছি। লাস্ট ডকুমেন্টারি ভাবে অ্যাপ্রুভ করতে হচ্ছে জানুয়ারির 1 তারিখ 2025। আচ্ছা,
এখন পর্যন্ত ইন্টারভিউ ডেট পর্যন্ত এখনো পাই নাই, তো আমাকে জানাবেন বা এটার প্রবলেমটা কি? কতদিন আগে অ্যাপ্লাই করছেন? ওনার জানুয়ারির 1 তারিখে অ্যাপ্রুভ হয়েছে। উনি অ্যাপ্লাই করছে কতদিন আগে? আপনি অ্যাপ্লাই করেছেন কতদিন হলো? অ্যাপ্লাই করেছি আপনার এখন প্রায় 2 বছরের উপরে। 2 বছরের উপরে হলো। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন বেলাল ভাই, আপনি বলেন। ওনার ধন্যবাদ জানুয়ারির 1 আপনাকে। তারিখে অ্যাপ্রুভাল হয়েছে Right. ওনার। এখন এখন interview date টা ইন্টারভিউটা আসেনি। কখন হবে আসলে? ওকে, আপনার টাইম হয়ে গেছে অনেক আগে। ওনার কিন্তু 1 বছরের মধ্যে হওয়ার কথা ছিল এবং অন টাইমে ওনার চলে আসছিল অ্যাপ্রুভাল এন্ড এভরিথিং। কোনো রিজনে হয়তো আইদার নেম চেক ব্যাকগ্রাউন্ড থাকতে পারে ওর কোনো পেপার ডকুমেন্ট হয়তো সাধারণত মিসিং। অ্যাপ্রুভালের কতদিন পরে ইন্টারভিউ হয়? এটা ডিপেন্ড করে এমবিসির উপর। এম্বাসির কত ট্রাফিক আছে, কত লোক আছে, ওদের এমপ্লয়ি কতজন আছে, প্রার্থী কতজন আছে, কতদিন সময় লাগবে এই ইন্টারভিউগুলো ডান নেওয়ার জন্য, তার উপরে ডিপেন্ড করে হয়। আর কিছুদিন আগে ঢাকা এম্বাসিতে আপনারা জানেন নতুন প্রশাসন আসার পর অনেক কিছু একটু চেঞ্জ ছিল, চেঞ্জ হচ্ছে, তো একটা সেজন্য transition একটু period সময় চলছে। ট্রানজিশন পিরিয়ডটা মানে ইমিগ্রেশন ব্যাপারটা একটু স্লো সামহাউ। তার মানে না, ওনার এখন যেটা উচিত, উনি ইভেন যদি চায় আমাদের রাত বাংলাদেশের দিন উনি কিন্তু বাংলাদেশ কনসুলেটে কল করতে পারবে, অ্যাপ্লিকেশন নাম্বারে উনি চাইলে কথা বলতে পারবে যে আমার সিচুয়েশন কি। ইভেন উনি ইমেলও ওদেরকে করে, ওরা কিন্তু তার মানে রেসপন্ড উনি করবে, চাইলে ওদেরকে ইমেল করে ইমেল করতে পারবে, উনি আপডেট পাবে। সেক্ষেত্রে আর এছাড়া উনি যদি আইডিয়ার কল করে ওর ইমেল করে তাহলে কিন্তু ওনারটা ফাস্টার হবে। সময় ওনার অ্যাপ্লিকেশনটা আছে, উনি যদি একটু নক করে ফাস্টার হবে, ডেফিনেটলি ওনার নক করা উচিত। নক করা উচিত। ধন্যবাদ আপনাকে। আমাদের আরো একজন দর্শক রয়েছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ স্যার, আমি সিএম বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, বলুন শিহাব ভাই। আচ্ছা, আমার মা বাবা বাংলাদেশে গিয়ে আছে, তারা একটু অসুস্থ, 1 বছরের অধিক সময় আছে তারা। এখন ইউএসএ তে তারা ফিরতে যাচ্ছে, এক্ষেত্রে করণীয় কি? আপনার বাবা মা 1 বছরের বেশি সময় ধরে বাংলাদেশে রয়েছেন, ওনারা কি গ্রিন কার্ড না সিটিজেন? গ্রিন কার্ড। আচ্ছা, গ্রিন কার্ড। আপনি 1 বছরের বেশি সময় হয়ে গেল। বেলাল ভাই একটু শুনলেন, 1 বছরের বেশি সময় হয়ে গেল, এখন ওনারা ফিরতে চাচ্ছেন। এখন আসলে ওনাদের করণীয় কি, কোনো সমস্যা হবে কিনা ওনাদের ইমিগ্রেশন? ধন্যবাদ আপনাকে। বাই ল লেস দেন 1 ইয়ার প্রশ্ন নাই, লেস দেন 1। লেস দেন, বাট নট সেটা অলওয়েজ। আচ্ছা, আমরা বলি 6 মান্থের নিচে যদি হয় সেফ সাইড, লেস দেন 1 ইয়ার যদি হয় ইজ ওকে, বাট নট সেটা ফ্রিকোয়েন্টলি, ওয়ান্স ইন আ ওয়াইল। কোনো রিজনে যদি আপনি লেস দেন 1 ইয়ার থাকেন অলসো ওকে। বাট ওনার কোশ্চেন ছিল ওনার আব্বা আম্মার সম্বন্ধে মোর দেন 1 ইয়ার। ওকে, মোর দেন 1 ইয়ারও যদি হয়ে থাকে দ্যার ইজ এ সলিউশন অলসো। সো কি ওনার করতে হবে, লম্বা কাজ আছে। যদি উনি চায় আমাদের অফিসে আসতে পারে, আমি ওনাকে ডিটেলস এক্সপ্লেন করে দেবো। ইনশাআল্লাহ ওনার আব্বা আম্মা তার মানে আসবে, ওনাকে একটা লজিক উনি আসতে পারে, লজিক দাঁড় করতে হবে, একটা কি logic ডকুমেন্ট দেখে- তৈরি করতে হবে, কি দিতে হবে, সেটা আমি ডিটেলস আলাপ আলোচনা করে দিতে পারবো। উনি চাইলে আমার অফিসে আসতে পারে, যোগাযোগ করতে পারে, ফ্রি, এবং উনি এটা হেল্প করা নিতে সম্ভব। পারবে, আমি হেল্প করতে পারবো। বেলাল ভাই, আমাদের আরো একজন দর্শক রয়েছেন লাইনে। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম আব্দুল সালাম, আমি নর্থ ক্যারোলাইনা থেকে বলছি। হ্যাঁ বলুন সালাম ভাই। আমি বাংলা ট্রাভেলস এর সার্ভিসের সুবিধা কিভাবে পাইতে পারি নর্থ ক্যারোলাইনা থেকে? আচ্ছা, নর্থ ক্যারোলাইনা থেকে বাংলা ট্রাভেল সার্ভিসেস সুবিধা কিভাবে পেতে পারে বেলাল ভাই? ধন্যবাদ আপনাকে এত দূর থেকে আপনার কলের জন্য। বাংলা সার্ভিসে তো অনেক সেবা, অনেক কিছু। কোন সাইটটা আপনি চাচ্ছেন আমি জানি না। ইমিগ্রেশনের ব্যাপারে হতে পারে। ইমিগ্রেশনের ব্যাপারে যদি আপনি ফোন করে ইমেল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে হেল্প করবো, কোনো সমস্যা নেই। আবার ভবিষ্যতে আপনি হয়তো ব্রাঞ্চ খুলতে পারেন। হচ্ছে ডে বাই ডে, যে এলাকায় জনবসতি আছে, যেমন আটলান্টা জর্জিয়া আমাদের ব্রাঞ্চ আছে, আর অতি শীঘ্রই আসতেছে আপনার বাফেলোতে, মেবি আরো একটা স্টেটে আসবে। যাক, সো যত কমিউনিটি বড় হবে, আর ডে বাই এখন ডে যেহেতু অনলাইনে যুগ, যে কেউ যে কোনো জায়গা যে কোনো জায়গা থেকে চাইলে ওনারা অনলাইনে ইমেলের আরো মাধ্যমে করতে একজন পারে। দর্শক রয়েছেন, আমরা একটু প্রশ্নটা নিয়ে আসি। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম, রাসেল বলতেছি ক্যালিফোর্নিয়া থেকে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, রাসেল ভাই বলুন। জি, 2021-এ আমার I-130 অ্যাপ্রুভ হয়েছিল। আমি মেক্সিকো বর্ডার দিয়ে আসছিলাম 2016-এ। হুম, ওকে, তারপর এখনো প্রসেসিং এ আছে। ইয়াটা I-485 3 বছর হয়ে গেছে ওইটা অ্যাপ্লাই করার। তো লাস্ট জুলাই মাসে আমি কল দিয়েছিলাম ইউএসসিএস কে, ওরা বলছে যে 1 to 4 মান্থের মধ্যে অ্যাপ্রুভ মানে আপডেট জানাবে। তারপর লাস্ট উইক আমার লয়ারে করতে ইনকোয়ারির জন্য পাঠাইছে, ওরা বলছে 60 ডেজ পরে আপডেট জানাবে। তো আপনারা কি মনে করেন যে মানে আমি কি অপেক্ষা করব নাকি কি করব, কিছু পরামর্শ আছে আপনাদের?
আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন। আসলে এখানে আমাদের মনে করার কিছু নেই, পুরো প্রক্রিয়াটা হচ্ছে গভর্নমেন্টের ইউএসসিআইএস কিভাবে হ্যান্ডেল করছে। Right. বাট উনি যেটা প্রশ্ন করলো যে উনারে বললো যে আপডেট জানাবে 4 মাসের মধ্যে, তো ওনার এখন আপডেট আসছে না। এখন উনি কি করতে পারে আর কতদিন অপেক্ষা করবে? যখনই আপনি কল দিবেন ইউএসসিআইএস কে, ওদের একটা ফরম্যাট বলার 3 to 6 month or 1 to 3 month or 2 to 4 month, দিস ইজ দ্য ওয়ে ওরা বলে, বাট আগে পরে হয় সময়। ওনার উচিত হবে সেম, উনি যদি চায় নিজেই করতে পারে, উনি বলছে ওনার লয়ার করে, উনি লয়ারও করতে পারে, কোনো আপত্তি নেই, এবং এই সিম্পল জিনিস উনি নিজেও করতে পারে। যদি ওনার ফাইলে আছে, ওনার সব কিছু ওনার কাছে আছে, উনি যা আছে উনি সব জানে, উনি সিম্পললি ওনাদেরকে ইমেল যদি করে অলওয়েজ রিপ্লাই করবে। যেহেতু আপনারই প্রয়োজন, মানে উনাকে এর জন্য আপনাকে একটু বেশি নক করা উচিত। মানে আপনি বলছেন যে উনার আসলে উনি ইমেল করতে পারে, ইভেন ওদেরকে কলও করতে পারে। যদি আর্লি ইন দ্য মর্নিং কল করে ওদেরকে লাইনে পাওয়া যায়, উনি লাইনে যোগাযোগ করতে পারে যে আমার একটা এরকম অ্যাপ্লিকেশন ছিল, আমি অপেক্ষা করেছিলাম, আমাকে কথা জানানো হয়েছিল 1 to 4 মান্থের মধ্যে, বাট টাইম ইজ ওভার, এখনো আমার আসে নেই, আমি কি সিচুয়েশনে আছি, দেন ওরা আপনাকে হেল্প করে। ওরা আপনি ইমেলও করতে পারেন, ইমেল করলে ওরা রিপ্লাই করবে আপনাকে। ধন্যবাদ বেলাল ভাই। আসলে অনেক বিষয় রয়েছিল আপনার সঙ্গে কথা বলার জন্য, কিন্তু আসলে সময়ের স্বল্পতার কারণে হয়নি। হয়তো অন্য কোনো দিন আপনার সঙ্গে এই ব্যাপারগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। ইমিগ্রেশন সংক্রান্ত পাসপোর্ট জটিলতা, কারো যদি নামের সমস্যা ভুল থাকে, ওর ইউএস পাসপোর্ট যদি কারো ইমার্জেন্সি করতে হয়, ইভেন বাংলাদেশি এনআইডি কার্ডে যদি কারো নাম ভুল থাকে, এরকম যদি কোনো সেবা পেতে চান আমাদের অফিসে আসতে পারেন। আমরা 7 দিনই খোলা থাকি। ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। ধন্যবাদ বেলাল ভাই আবারও। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চেষ্টা করেছিলাম আপনাদেরকে পেনসিলভেনিয়ার হোম কেয়ার সহ আবার আমেরিকার যে ইমিগ্রেশনের যে বিভিন্ন ব্যাপারগুলো সেগুলো তুলে ধরার জন্য। আগামীতে হয়তো আমরা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।